আমাদের ইন্ডিয়া আউট এবং ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে কিন্তু পৌঁছেছে। আমি খুবই বিনীতভাবে আমার পাঠক আর দর্শকদের 2 সপ্তাহ আগে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানাইছিলাম। আমরা কারণ হিসেবে উল্লেখ করছিলাম এই ভারত সরকার অজনপ্রিয় এবং ফ্যাসিস্ট হাসিনাকে রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকায়। এইটা প্রমাণের জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নাই। এই হাসিনার মন্ত্রী, আরে ওই যে কাউয়া 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 কাউয়ার সাউন্ড দেন, এই দেশের জোরে দেন, আরো জোরে, আরো জোরে দেন, আর ফাটায় দেন। সে কইছিল যে দিল্লি আছে তো আমরা আছি, দিল্লিকে আমেরিকার দরকার, দিল্লি আছে আমরা। আবার বলছে যে ভারত পাশে থাকায় নির্বাচন ভণ্ডুলের কোনো ষড়যন্ত্র সফল হয় নাই। বিদেশে কিছু কিছু অপোজিশন তারা কোনো বিদেশি রাষ্ট্রের সাথে মিলিত হয়ে আমাদের এখানে ডিস্টেবিলাইজ করতে চেয়েছিল, ইলেকশনটাকে বন্ধ করতে চেয়েছিল। তখন ইন্ডিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে, সে কথা তো আমাদের স্বীকার করতেই হবে। নির্বাচনকেও ভণ্ডুল করতে চায় না, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চেয়েছিল বাংলাদেশের মানুষ, সেটা হয়তো দেয় না ইন্ডিয়া। এই ইন্ডিয়া বাংলাদেশের জনগণের দুশ্মন। এই ইন্ডিয়া পাখির মতো গুলি করে সীমান্তে মানুষ নয়, 1-2 জন না, হাজারে হাজার মাইরা আবার কাটা তারে ঝুলায় রাখে। কয়দিন আগে একজন বিডিআর সদস্যরাও মারছে। আর বাংলাদেশ একটা মুক্তিটা রাবণ নাই, আমাদের দেশটাকে চারিদিকে কাটা তার দিয়ে ঘিরে রাখছে। গাজা উপত্যকাকে ইসরায়েল যেভাবে ঘিরে রাখে ঠিক সেই। বাংলাদেশ তো কোনো রাষ্ট্র না, পৃথিবীর সবচেয়ে বড় কারাগার, উন্মুক্ত কারাগার। আমাদের সবগুলা নদীর উজানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করিয়া বাদ দিয়া সব নদী শুকায় ফেলছে। আমরা পানি পাই না, চাষাবাদের পানি পাই, আমাদের পানির স্তর নামে যাইতেছে। পানির স্তর নামে আমাদের মাটির নিচ থেকে পানি তুলতে যায়, সেই পানিতে আর্সেনিকের বিষ মেশে। সে শান্তি বাহিনী আর কাদের সিদ্দিকীর বাহিনীরা আশ্রয় দিচ্ছে, রসদ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, আর তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। শুধু তাই না, তারা বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিচ্ছিন্ন করে বাংলাদেশি হিন্দুদের জন্য স্বাধীন বঙ্গভূমি প্রতিষ্ঠার আন্দোলনে মদত দিচ্ছে। এই আন্দোলনের নেতা ছিল আওয়ামী লীগের এমপি, একসময় নাম হচ্ছে চিত্তরঞ্জন সুতার। তার উপরে দেখেন একটা বিকট বর্ণবাদী রাষ্ট্র কায়েম করছে, হিন্দুত্ববাদী রাষ্ট্র। ওই রাষ্ট্রে মুসলমানদের কোনো ঠাঁই নাই। গরুর মাংস বহন করার অপরাধে পিটায় মাইরা ফেলে মুসলমান। সবচেয়ে বেশি দোস্তি কার সাথে? ইন্ডিয়া। কার সাথে জানেন? ইসরায়েলের সাথে। আর যত ইসলামোফোব রাষ্ট্র নেতা আছে তাদের সাথে। কিছুদিন আগে কি করলো দেখলেন তো, বাবরি মসজিদ ভাঙ্গা ওইখানে রাম মন্দির বানাইছে। তারপরে মুসলমানদের মসজিদে হিন্দুদের পূজা করার অনুমতি দিচ্ছে কয়েকদিন। এই দেশের কোনো পণ্য আমাদের কেনা উচিত কিনা বলেন? যে আপনাকে প্রতিদিন মারতেছে তার দোকান থেকে তো কেউ জিনিস কিনবে না। আমাদের ভারতের পণ্য শুধু বর্জন না, বাংলাদেশে কর্মরত সকল অবৈধ ভারতীয়দের বহিষ্কারের দাবি করছি। এটা অত্যন্ত ন্যায্য এবং বৈধ দাবি। আমাদের এই আন্দোলনে ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ার উচ্ছে আগুন ধরে গেছে। তারা নানা রকম কন্টেন্ট বানাইতেছে। তার মধ্যে প্রথম কলকাতা বলে একটা চ্যানেল আছে, সে কোমর বাইন্দে নামছে। আমি রেকর্ড পিরিয়ড শেষ করতে পারি না, আর ওই একটার পর একটা ছাড়তেছে, ভিউ হইতেছে বাংলাদেশ থেকে, মজা পেয়ে গেছে। তাই হাঙ্কারের কাজটা সোজা করে দিচ্ছে প্রথম কলকাতা। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগ্নীরা কবে কেমন করে সোজা করে দিচ্ছে। ওরা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে বাংলাদেশকে, যেভাবে হুমকি দিচ্ছে, তাতে আমাদের সুবিধা না। আবার হাসিনা করছে, এদের কেন কিছু করছে না? কেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা যারা ভারতের বন্ধু বলে পরিচিত তারা এখন কিছু করছে না? এখনই এদেরকে সমূলে উৎপাটিত না করলে নাকি হাসিনা আর ইন্ডিয়ার ঝামেলা হবে। আর আমরা নাকি হাসিনার ঝামেলা ফেলার চেষ্টা করছি। বাংলা সিনেমার নায়িকা যখন ভিলেন ধরে না, ধরে নিয়ে যায়, তখন নায়িকা চিল্লায় না, শয়তান তুই দেহ পাবি কিন্তু মন পাবি না। আর ভিলেন মনে মনে হয় ওইটাই তো চাই। তো আমরা তো ওপরের কাছে ভিলেনই, তাই না? তাই কই হাসিনা ঝামেলা করুক, এটাই আমরা চাই। হাসিনারে জয় বাংলা করে দেওয়ায় আমাদের উচিত। উনি যদি ওর বাপের মতো জয় বাংলা হইলে নিয়ে, তাহলে তো বাংলাদেশের 7 দিন 7 রাত ধরে উৎসব হইল নি, প্যান্ডেল ম্যান্ডেল খাটায়। আর গান হবে কি? কোন গান? আগে ভাবছিলাম যে গান বলতে বলতে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এটা আমরা 90-এর এরশাদ পতনের পর গেছিলাম, কমিউনিস্ট গান আর কি। আবার সত্যজিৎ রায়ের একটা গান হচ্ছে না, আনন্দ আকাশে বাতাসে। এখন ঠিক করছি কমিউনিস্ট কালচারের খেটা তুলি। হাসিনা জয় বাংলা হইলে বাংলাদেশের আদি অকৃত্রিম নিজস্ব
পার্টি সং বাজানো। এখন আমার ক্ষুদ্র ভাতার ভূমিকা করবে হাঙ্কের কোনো পার্টি সং আছে, হ্যাঁ, ইনকা অরিজিনাল, হ্যাঁ, আছে আছে। আমার মতে বাংলাদেশের সেরা পার্টি সং হচ্ছে এটা। কোনটা? আঙ্গুরের সময় একটা সিনেমা হয়েছে, নাম হয়েছিল আবে হায়াত। আবুল হায়াত না, মানে বিপাশা হায়াতের বাবা তৌকিরের শ্বশুর না, আবে হায়াত। আবে হায়াতে অভিনয় করেছিল ওয়াসিমার অঞ্জু ঘোষ। গানটা ছিল তাক ঘুম তাক ঘুম। এডিটার সাহেব তুই যে গানটা চালে দেন, ওই আনের সাথে খালি খালি নাচ নাচ সারা বাংলাদেশ জুড়ে নাচ হবে। আঙ্কের ইনু আপা দিয়ে আসেন, আর আমরা ইনু আপা আঙ্গুর গেটের ট্যাঙ্কের উপরে তুলে নাচাবো আর কমুকি কি করবো, কি হবে ইনু আপা, যা কি হবে। হ্যাঁ, এইবার সিরিয়াস চালা। রাষ্ট্রীয় ভাবে ভারত প্রতিক্রিয়া জানিয়েছে আঙ্কের এই ইন্ডিয়া কর্মসূচিতে। আর প্রতিক্রিয়া জানিয়েছে দেশে না ভারতের স্মার্ট পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তার মানে জায়গা মতো ভালোভাবে লাগিয়েছে। মুম্বাইয়ে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে না, এখানে একটা অনুষ্ঠান হয়েছিল 29শে জানুয়ারি। ওই ইনস্টিটিউটের ছাত্ররা জয়শঙ্করকে জিজ্ঞেছিল যে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী কি মার খেতেছে, কারণ সে তার প্রতিবেশী যেমন মালদ্বীপ তারপরে বাংলাদেশকে হারাইতেছে, ওরা চায়নার কাছে চলে যাইতেছে। চায়না তো মেলা আগে থেকে ভারত মহাসাগরে তার প্রভাব বাড়াবার জন্য ইন্ডিয়ার লগে প্রতিযোগিতা করতেছে। উত্তরে জয়শঙ্কর কইছে আন্তর্জাতিক রাজনীতি একটা প্রতিযোগিতামূলক খেলা, চিন্তা করেছেন একটা উদ্ধত হাঙ্কের জান যায়, আর ওই কাছে ওটা খেলা। দেখেন ওই কলে ইন্ডিয়ানদের কাছে খুব সেলিব্রেটেড, ভালো ইংরেজি করার পারে, যুক্তি তুলে ধরবার পারে, চোখে চোখ রেখা বলতে পারে, ডরায় না কাউরে। এগুলো অবশ্যই একটা মানুষের গুণ, কিন্তু যেইটা ওর নাই সেটা এই কথার মধ্যে প্রকাশিত। সেটা হইতেছে সে একজন অতিশয় নির্মম এবং হৃদয়হীন মানুষ। আন্তর্জাতিক রাজনীতি এটা খেলাও। আমার কানে কলে প্রতিধ্বনিত হইল সেই কথা, পাকিস্তানি আর্মি সারেন্ডার করছে, তারপরে পাকিস্তানের চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার সিদ্দিককে জিজ্ঞেস করিচ্ছে সেই সময় মুন্নি সাহা আর কি, যে আপনার অনুভূতি কি। সে কইতেছে এটা খেলারই অংশ। ভাইবা দেখেন, মাইনাকে এটা শেষ করে দিতেছে আমাদেরকে, আর এটা হইলো তার কাছে খেলা। এইটা সে জয়শঙ্কর আর ব্রিগেডিয়ার সিদ্দিকের কথা দুইটা পরপর দেখান। My question is regarding the observed shift in the geopolitical alignment of our long-standing regional partners such as Bangladesh, Sri Lanka, and recently Maldives towards China. Is it indicative of perceived failure for India's neighborhood first policy? I think we should say, okay, global politics is a competitive game. You do your best, I will do my best. I asked the Pakistani Chief of Staff, Brigadier Baghir Siddiqui, what he felt about the ceremony. It's all right. Part of the game, I suppose. It didn't cause you any qualms. You know, you can understand our feelings, but as a general said, it does happen, and so people have to play the game, and I think it's a part of the game. We have to accept it in good way. ইসপের একটা গল্প আছে না, আপনারা সকলেই জানেন। তার কই যে গ্রামে একটা পুকুর ছিল, পুকুরে অনেকগুলো ব্যাঙ ছিল আর কি। একদিন কিছু বাচ্চা খেলার অংশ হিসেবে সে পুকুরে ঢিল ছুটছে আর ব্যাঙগুলো মারা যাচ্ছে। তো ঢিলের আঘাতে ব্যাঙগুলো মারা যাচ্ছে, বাচ্চাদের কোনো ভূক্ষেপ নাই, তারা মজা পাচ্ছে। অত সেই সময় একটা বুড়া ব্যাঙ পানির নিচ থেকে মাথা উঁচা কইলে বাচ্চাদের কইলে যে তোমরা খেলতেছো, কিন্তু তোমাদের কাছে যা খেলা আমাদের জন্য সেটা মৃত্যুর কারণ। তো ওই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কিন্তু হাঙ্কারে সব আর সিঙ্গারা বিশ্ববিদ্যালয় না, ইন্ডিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটা। সেইখান থেকে যারা বাইর হয় তারা শুধু ইন্ডিয়ারই না, সারা দুনিয়ার সেরা প্রতিষ্ঠানের টপ পজিশন গুলা পায়। তার মধ্যে কি আছে, যে এই যে অজয় পাল বাঙ্গা, ওয়ার্ল্ড ব্যাংকের এখনকার প্রেসিডেন্ট, তারপরে ইন্দ্র নই, ওই যে পেপসিকো, সারা দুনিয়ার পেপসিকোর সিইও, তারপরে রঘুরাম রাজন, রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার গভর্নর ছিল, এই যে রাকেশ কাপুর, রেকিট বেনকিসারের সিইও, তারপরে কেভি কামাত, এই যে ব্রিক্স ব্যাংকের চিফ, এরা সবাই কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের গ্রাজুয়েট। এটা হইতেছে ইন্ডিয়ান সোসাইটি ক্রিম ছাত্র মাখন আর কি। তারা ভাবতেছে ইন্ডিয়ান বয়কট কর্মসূচির জন্য ইন্ডিয়া বাংলাদেশকে হারাইতেছে, তার মানে কই গিয়া ধাক্কা দিতেছে আমাদের আন্দোলন। তাইলে কেন জয়শঙ্কর এই আন্দোলনের বল চায়নার দিকে ঠেলে দিল যখন তারা ইন্ডিয়ার সবচেয়ে মেধাবী ছাত্রদের সামনে কথা বলতে দিল? আমি বিশ্বাস করতে চাই যে জয়শঙ্কর একজন বুদ্ধিমান মানুষ। এমনকি যখন ইন্ডিয়ান মিডিয়া তখন পর্যন্ত চায়নাকে ব্লেম করে না, মানে পালকি শর্মা যখন প্রথম কথা কইল বিএনপি জামাতের উপরে দায় চাপাইছিল, তাই না? তখন কেন জয়শঙ্কর চায়নার উপরে ব্লেম চাপাইল? এমনকি যে নিকি এশিয়া, এটা খুবই খুবই ক্লিয়ারলি অনেক পরিষ্কার ভাবে বিস্তারিত এই আন্দোলন নিয়ে একটা রিপোর্ট করছে। এটা কিন্তু জাপানের পত্রিকা।
আর জয়শঙ্কর কিন্তু তার শ্বশুর বাড়ি কিন্তু জাপান, মানে তার বয়স কিন্তু জাপানি। সে নিশ্চয়ই পড়ছে নিকির রিপোর্ট। তো সে জানে চায়নাকে দায় দেওয়ার কোনো ভিত্তি নাই, তাও সে সেটা করছে। কেন করছে? মূলত চারটা কারণ। এক নাম্বার কারণ, চীনকে ভারতের সব প্রতিষ্ঠান এই অঞ্চলে ভারতের শত্রু হিসাবে চিত্রিত করে। তাই কোনো কিছুতে ঝামেলায় পড়লে চীনের উপরে দায় চাপায় পা পাওয়ার চেষ্টা করে। ওই যে কেষ্টা বেটাই চোর কথা আছে না, আগে এই কেষ্টা বেটা ছিল পাকিস্তান, কিছু হইলে পাকিস্তানের উপর দায় চাপাইতো, এখন কিছু হইলে চায়নার উপরে দায় চাপায়। তাই ভারতীয় সমাজের সকল স্তরে একটা অ্যান্টি চায়না মনোভাব থাকার কারণে সমাজের একটা বড় অংশে এই আর্গুমেন্টটা গ্রহণ করে। দ্বিতীয়ত, আমাদের বয়কট আন্দোলন ইন্ডিয়ার বাংলাদেশ যে পলিসি যে ব্যর্থ, সেটা পরিষ্কার করে তুলে ধরছে। আমিও বলছি, তারা যেভাবেই হোক তার দাস হাসিনাকে ক্ষমতায়, কিন্তু 95% মানুষ হাসিনাকে ক্ষমতায় রাখার যে প্রক্রিয়া ইন্ডিয়া অনুসরণ করছে, তার কারণে 95% মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে চলে। আমাদের এই লড়াই, বয়কটের লড়াই, দেশের মানুষের মনে ভারতের প্রতি যে তীব্র ঘৃণা তৈরি হয়েছে এই পদ্ধতির কারণে, প্রক্রিয়ার কারণে, সেটা দৃশ্যমান প্রতিক্রিয়া। এটা তো জয়শঙ্করের ব্যর্থতা, তাই না? তাই সে তার ব্যর্থতাকে ঢাকতে চাইতেছে চায়নার উপরে দায় চাপায়। জয়শঙ্করের বদলে যদি কোনো পলিটিশিয়ান এই পজিশনে থাকলো হয়নি, সে খুব স্পষ্টভাবে বুঝতে হয়নি এটা হইতে পারে। শুধু তাই না, এটা কই যাইতে পারে সে ব্যাপারে পরিষ্কার তার ধারণা। রাজনীতি তো সুন্দর করে কথা বলা না, আর রাজনীতি মানে তো যুক্তি খণ্ডন করা না। রাজনীতি হইতেছে মানুষের অন্তরের অব্যক্ত ভাষাটা পড়তে পারার দক্ষতা। ওইটা পলিটিক্যাল ট্রেনিং ছাড়া হয় না। 3 নাম্বার, ভারতীয় এস্টাবলিশমেন্ট তাদের পর্বতক্রমণ ব্যর্থতার দায় নিতে চায়। এই দায় নেওয়ার সংস্কৃতি ভারতের এস্টাবলিশমেন্টের না। আমাদের এই বয়কট মারাত্মকভাবে ইন্ডিয়ার ইকোনমিকে ধসায় দিবে। আমরা এমন সময় শুরু করছি যার ফল ফলতে শুরু করবে এপ্রিল মে মাসের মধ্যে। ওই সময় ইন্ডিয়ার ইলেকশনের সময়, ওইটা ইন্ডিয়ার ইলেকশনের সিজন। ইন্ডিয়ার জনগণ এই বয়কটের আগুনের আঁচ টের পাবে। ইন্ডিয়ার বিজনেসম্যান, ফ্যাক্টরির শ্রমিকেরা, দোকানদারেরা, কৃষকেরা এর উত্তর চাইবে জয়শঙ্করের কাছে। জয়শঙ্কর ওই পরিস্থিতি অনুমান কইরা আগাম সতর্কতা নিল চায়নার উপরে দায় চাপায়। 4 নাম্বার কারণ হইতেছে, জনগণের এই বয়কট আন্দোলন কিভাবে মোকাবেলা করবে এটা ইন্ডিয়া বুঝতে পারতেছে। এটা একটু বুঝাই করি। হ্যাঁ, মালদ্বীপে একই ধরনের একটা আন্দোলন তৈরি করছে, কিন্তু মালদ্বীপের সাথে আমাদের আন্দোলনের তফাৎটা কি এটা বুঝতে হবে। মালদ্বীপের ইন্ডিয়া আউট আন্দোলন শুরু করছিল সেই সময় বিরোধী দল এবং সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের সময়। মালদ্বীপে ইন্ডিয়ান লেসপেন্সাররা বলছিল ইয়ামেন চায়নাপন্থী। ইয়ামেন ইন্ডিয়ান লেসপেন্সার সালের কাছে হারে, আর সালে ইন্ডিয়ান আর্মিকে মালদ্বীপে ঘাঁটি গাড়তে দেয় যেন তার ক্ষমতা ঠিক আছে। এটাই বুমেরাং হয়, সারা মালদ্বীপের মানুষ খুশা ওঠে, মজ্জু বিরাট ব্যবধানে ভোটে দিতে আসে। এখন ইন্ডিয়ানরা চেষ্টা করতেছে মজ্জুকে কিভাবে হটানো যায়, তার অভিশংসন বা ইমপিচ কইরা ক্ষমতা থেকে সরানো যায়। এই একই কাজ হয়েছিল ইমরান খানের বিরুদ্ধে, এইভাবে ইমরান খানকে ক্ষমতা থেকে হটানো হয়েছে। ইন্ডিয়া এই খেলা মালদ্বীপে খেলতে পারে। কেন পারে? কারণ ওদের বিরোধিতা করতেছে মালদ্বীপের অ্যান্টি ইন্ডিয়ান রাজনৈতিক দল। ওদের তো সহজে আইডেন্টিফাই করা যায়, দরকার হলে জয় বাংলা করে দেওয়া যায়, যেমন তারা করছে কানাডায়, আমেরিকায় করতে চাইছিল কিন্তু করতে পারে নাই। কিন্তু বাংলাদেশের এই ইন্ডিয়া আউট আন্দোলনের কোনো নেতা নাই। এই লড়াইটা কোনো রাজনৈতিক দলের লড়াই না, এটা অধিকার বঞ্চিত 18 কোটি বাংলাদেশির লড়াই। আর এরা ছড়ায় আছে সারা বিশ্বে। এই বয়কট চলতেছে মধ্যপ্রাচ্যে, আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, মালয়েশিয়ায়। কারণ তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, তারা তাদের জাতীয় মর্যাদাকে রক্ষা করতে চায়, তাদের লুণ্ঠিত মানবিক আর নাগরিক অধিকার ফিরে পেতে চায়। এই প্রথম তারা হাতে একটা অস্ত্র পেয়েছে যেটা তারা প্রয়োগ করতে পারবে সর্বশক্তি দিয়া, কিন্তু প্রতিপক্ষ কিছুই করতে পারবে না। এটা ছড়ায় গেছে খাওয়ার টেবিল পর্যন্ত। বাংলাদেশের 18 কোটি মানুষ এই নতুন মুক্তির সংগ্রামে এক একজন মুক্তিযোদ্ধা। সে যখন একটা অভারতীয় পণ্য কিনে ভারতীয় পণ্যের বদলে, তখনই সে একটা আঘাত করে তার শত্রুকে, আর সেই শত্রুর রক্তক্ষরণ হয়, যার বদলায় সে কিছুই করতে পারবে না, অসহায়ের মতো তর্পানো ছাড়া। ইন্ডিয়া তো 18 কোটি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারবে না। এই আন্দোলন যদি কোনো রাজনৈতিক দলের আন্দোলন হইতো, তাহলে তাদের মাইরা কাইটা জেলে বইরা মামলা দিয়া মাটিতে হুতায় দিত আসিল। হ্যাঁ, তারা আমার পিছে লাগতে পারে, আমার জয় বাংলা করে দিতে পারে, কিন্তু আমি তো বলছি আমি ভীত না। এই লড়াইয়ে যদি আমার জীবন যায় সেটা হবে গৌরব। আমি থাকি বা না থাকি, এই লড়াই বিধাতা ছাড়া আর কারো ঠেকানোর ক্ষমতা নাই। জয়শঙ্কর নিশ্চয়ই এই পরিস্থিতির গুরুত্ব বুঝে, সে এটাও জানে তার জবাব ওইসব স্মার্ট ছাত্রদের তৃপ্ত করতে পারবে না। আমার আসলে জয়শঙ্করের জন্য খারাপই লাগতেছে, কারণ সম্ভবত সে বাংলাদেশ পলিসি চালায় না। এটা কেন বললাম যে বুঝায় বলি, দক্ষিণ এশিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করেন, মানে জয়শঙ্কর যেটা দায়িত্বে আর কি, এটা চালায় র। এই অঞ্চলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঠিক করে র, বুঝতে পারছেন? গোয়েন্দারা চালায় র, যেটি যায় সেটি মাখার। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ এটা রয়ের তৈরি, থামিচ্ছে না। যারা ইউরোপ আমেরিকায় থাকে তারা জানেন তামিলরা দেশের বাইরে সংগঠিত হইতেছে, তারা সারা দুনিয়া ছড়ায় পড়ছে। ওরা খুব জেদি জাতি, ওরা ভুলবে না।
বাই দ্য ওয়ে, আমরাও তাহলে খুব জেদি জাতি, আমরা নক করে বসে থাকি কিন্তু সুযোগের অপেক্ষায় থাকি। সুযোগ আসছে যখন কচ্ছপের কামড় দেই। আফগানিস্তানের অপারেশন র চালাইছিল, টোটাল ফেলিয়ার হয়েছে। শিখদের আন্দোলন র দিয়ে ডিল করছে ইন্ডিয়া, টোটাল ফেলিয়ার হয়েছে। কি অবস্থা দেখেছেন তো, 2 দিন পর পর দাবরানি দেয় শিখেরা। কাশ্মীর র ডিল করেছে, নেপাল ভুটানের ডিল করেছে র দিয়া, দুইটাই ইন্ডিয়া থেকে দূরে সরে গেছে। সবশেষে মালদ্বীপ আর বাংলাদেশ দুটাই মাইক দিতেছে কিন্তু সায়ন হইতেছে না। র কিভাবে নির্বাচনে নাক গলাইছে, কি কি খেল খেলিছে সেটাও দেখেছেন, তাই না? ডিপ্লোম্যাট আর গোয়েন্দাদের কাজে একটা মৌলিক তফাৎ কি, সেটা আসেন এতে দেখি। ডিপ্লোম্যাটরা মনে করে না যে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু। ডিপ্লোম্যাটরা সব দলের সব মানুষদের সাথে এনগেজ হয়ে দেশের স্বার্থের পক্ষে কাজ করে, কিন্তু গোয়েন্দারা কাজ করে শুধু তাদের লোকদের নিয়ে। তাই গোয়েন্দারা গণমানুষের অন্তরের কথা পাঠ করতে পারে। গোয়েন্দারা কাজ করে কিভাবে, তাদের লোক রিক্রুট করে ঘুষ দিয়া, প্রতিশ্রুতি দিয়া, হানি ট্র্যাপ কইরা, এইভাবে তারা তাদের নিজেদের লোক তৈরি করে। যারা গোয়েন্দাদের এজেন্ডার বিরোধী তারা গোয়েন্দাদের শত্রু। তারা যে দেশে কাজ করে সে দেশের জনগণকে 2 ভাগে ভাগ করে ফেলে, বন্ধু আর শত্রু। হাসিনা যে র ট্রেন, এটা আপনি তার রাজনীতি করা দেখে বুঝবেন, স্বাধীনতার পক্ষে বিপদ। ওয়ার অন টেরর, এটা গোয়েন্দাদের তৈরি বয়ান, হয় আমাদের পক্ষে অথবা শত্রু। ডিপ্লোম্যাটরা ঠিক উল্টা ভাবে কাজ করে। র দক্ষিণ এশিয়ার সবগুলা দেশে একই কাজ করেছে এবং সব জায়গায় ফেল করেছে। বাংলাদেশের তারা ঠিক একই ভাবে কাজ করে। বাংলাদেশে তাদের একমাত্র বন্ধু হিসেবে হাসিনা তার দলকে বাইসা নিছে। তাদের হাসিনাকে রাখতেই হবে, কারণ সে জানে হাসিনার বদলে অন্য কেউ আসলে আর ইন্ডিয়ার কোনো বেল নেই। তাই হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সে মরিয়া। হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যে দমন পীড়নের দরকার হয় সেখানে সে সক্রিয়ভাবে অংশ নেয়। হাসিনা যাচ্ছে না কারণ তারা ইন্ডিয়ার দল। ইন্ডিয়া যেভাবেই হোক হাসিনাকে ক্ষমতায় রাখবে, এইটা দেশের মানুষ বুঝে গেছে। তাই মানুষ হাসিনার বিরুদ্ধে যত ক্ষোভ, যত বিক্ষোভ তা উগলাই দিছে ইন্ডিয়ার বিরুদ্ধে। যাই হোক, আমাদের ইন্ডিয়া আউট আন্দোলনে রয়ের মাথায় বাস পড়িছে। তারা কল্পনাও করতে পারে নাই যে আমরা এটা শুরু করতে পারি। এটা আগে থেকে অনুমান করা মুশকিল। এইটা ইন্ডিয়ার স্ট্যাবলিশমেন্টের জন্য একটা বিশাল বিস্ময়। এটাকে বলা হয় ব্ল্যাক সোয়ান ইভেন্ট। ব্ল্যাক সোয়ান ইভেন্ট কি? এটা হচ্ছে এমন ঘটনা যেটা অনুমান করা অসম্ভব কিন্তু তার প্রতিক্রিয়া ব্যাপক, মানুষকে হতভম্ব করে দেয়। 2007 সালে নাসিম নিকোলাস তালিব বলে এক ভদ্রলোক এই নামে একটা বই লিখেছিলেন এই পদ্ধতিটা ব্যাখ্যা করে। যাই হোক, আজকে আর আলাপ করতেছি না, মেলা বড় হয়ে গেছে আজকের এপিসোড, অন্য একদিন সময় থাকলে আলাপ করবো। মানে শুধু যদি 1.5 কোটি প্রবাসী এবং তাদের পরিবার বয়কট করে, তাইলে পুরা মায়ানমার বয়কট করলে যে ইম্প্যাক্ট হইতো সেটা হবে। আর 18 কোটি মানুষ বয়কট করলে তো ইন্ডিয়ার ইকোনমি জয় বাংলা হয়ে যাবে। আমি আগেই কইছি এই পরিকল্পনা লিখিত পরিচিত আছে, এটার ব্যাখ্যা করে কখন কিভাবে কোন পণ্য ধরতে হবে সেটা রেকর্ড করা আছে। আমার কিছু হইলে ওইটা প্রচার করে দেওয়া হবে। ইন্ডিয়া এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না। 18 কোটি মানুষকে মাইরা ফেলাইতে পারবে না, হাসিনারা দিয়া মামলা হামলা করিয়া হুতিয়া দিতে পারবে না এই আন্দোলন। আর আমরা যারা প্রবাসে আছি আমাদের গায়ে হাতও দিতে পারবে না, কিছু করতে পারবে না। হাসিনা নিজেও কিছু করতে পারবে না, কারণ আমার অস্ত্র তো আমার পকেটে। আমার অস্ত্র হচ্ছে আমি কি কিনবো সেটার পছন্দ। ইন্ডিয়ার কাছে একটাই রাস্তা খোলা আছে, তা হচ্ছে বাংলাদেশে তার বাংলাদেশ নীতি পাল্টানো। আর তা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার প্রতি শ্রদ্ধা। আমার মনে হয় জয়শঙ্কর এটা বুঝিছে, কারণ সে বলছে ইন্ডিয়া ক্যান ডু বেটার। এটার মানে হচ্ছে পলিসি বদলের চিন্তা সে হয়তো শুরু করেছে। তার মানে ইন্ডিয়াকে যা করতে হবে তা হচ্ছে 7ই জানুয়ারি নির্বাচনের বৈধতা প্রত্যাখ্যান করতে হবে। কিভাবে করবে সেটা তাদের ব্যাপার। নতুন নির্বাচনের ব্যাপারে ভারতকে বলতে হবে হাসিনাকে প্রকাশ্যে যে নতুন নির্বাচন করতে হবে, আর আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। যেই জিতবে তার সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। এটা করলে হয়তো ইন্ডিয়ার শেষ রক্ষা হবে। কিন্তু ইন্ডিয়া কি তার বাংলাদেশ নীতি বদলাবে? আমার অনুমান ইন্ডিয়া এটা করতে পারবে না। কারণ হচ্ছে এটা হইতে দিবে না, মাতব্বরি তো কেউ ছাড়তে চায় না। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে শেরের উপরে আবার শ্বাসের থাকে না। এরকম এর উপরে বড় আছে ইন্ডিয়ার ব্যবসায়ীরা, আদানি এন্ড গং। ইন্ডিয়ার জাতীয় স্বার্থ এইসব ব্যবসায়ীদের নিজস্ব স্বার্থের কাছে বলি হইয়া যাবে, কারণ আদানি কি পাইতেছে এটা তো দেখছেন, তাই না? আদানি 2 ভাগে ছিল, বাংলাদেশের টাকা দিয়া উঠে দাঁড়াইল। তৃতীয়ত, সমস্যার সমাধানে মোদী নিজে এরকম নোংরা পদ্ধতিকে পছন্দ করে। মোদীকে বুঝতে হইলে তার ক্ষমতার উত্থান। গুজরাটের গণহত্যার ইতিহাসের দিকে তাকাইলে কি করতে পারে সেটা বোঝা যায়। কানাডায় শিখ নেতা হত্যা, আমেরিকা ভিন্ন মতাবলম্বীদের হত্যা করার পরিকল্পনা, এই সবই মোদীর চিন্তা, মোদীর বেঞ্চাই। আর 4 নম্বর কারণ হচ্ছে ইলেকশনের আগে মোদী সরকার তার বৈদেশিক নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন করবে না, এটা করার কথা না। 5 নম্বর, হিন্দুত্ববাদের এই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জামানায় ইন্ডিয়া কিছু করবে না। তার দাদাগিরি ছাইড়া দেওয়ার কথা চিন্তাই করতে পারবে না। সে তো বাংলাদেশকে এখনই অখণ্ড ভারতের অংশ বলে ভাবতে শুরু করছে। তাই জয়শঙ্কর বাবু, আমরা খুব ভালোভাবে বুঝছি যে কেন আপনি চীনের দিকে ঢিল জুড়িচ্ছেন। ভালো করে জানেন
যে বাংলাদেশের আভ্যন্তরীণ আন্দোলনে চীনের মদতের কোনো প্রশ্নই আসে না। এটা হয়তো পরোক্ষভাবে চায়নার লাভ হবে। তবে জয়শঙ্কর বাবু, হাসিনাকে কাঁচা খুইলা সাপোর্ট দিয়া ক্ষমতায় রাখতে গিয়া তাহলে চায়না স্টাইলের একটা দেশ বানানোর রাস্তা খুলে দিচ্ছেন। এটাই হইতেছে সবচেয়ে বড় আইরনি, সবচেয়ে বড় কৌতুক। আপনাদের ভ্রান্ত নীতি বাংলাদেশকে চায়নার দিকে ঠেলে দিচ্ছে। চায়না কিছু খরচা না করে মুখটা বাংলাদেশকে আপনাদের মুখ থেকে সৌমাইরা টাইনা নিয়ে গেল। প্রিয় জয়শঙ্কর বাবু, আমাদের গণতন্ত্রকে ইন্ডিয়ার নিরাপত্তা স্বার্থের কথা বলে দিতে দ্বিধা করেন নাই, তাই না? আমরা এটাও জানি যে ইন্ডিয়া নিজের নিরাপত্তা স্বার্থের কথা বলে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস কইরা সরাসরি বাংলাদেশে আগ্রাসন চালাইতেও পারে, দ্বিধা করবেন। আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বজায় রাখতে না পারি, গণতন্ত্র ফিরে পাওয়ার কথা তো দূর কি পার। তাই আমাদের জাতীয় কর্তব্য হচ্ছে যে কোনো মূল্যে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকায় রাখা। তাই এটা টিকায় রাখার প্রথম ধাপ হচ্ছে ইন্ডিয়ারে বাংলাদেশ থেকে খেদানো। তাই সরি ইন্ডিয়া, তোমার বাংলাদেশ থেকে বিদায় নিতেই হবে। এডিটর সাহেব, একটা বিষণ্ণ সানাইয়ের বিচ্ছেদের সুর দেন। হ্যাঁ, হে জয়শঙ্কর, হাসিনার বন্ধু থাকতে পারে আর তোমার শত্রু থাকতে পারে না। হ্যাঁ, হাসিনা একাই মাস্টার পড়া শক্তির লেজে খেলাইতে, আমরা জানি না কেমনে খেলাইতে হয়। আমাদের সাথে বাংলাদেশের 95% মানুষ। তোমার সাথে তোমার টাকা খাওয়া, তোমার হানি ট্র্যাপে পড়া, তোমার ঘুষ খাওয়া বাংলাদেশের লোভী 5%। আমরা আমাদের এই আন্দোলনে আমাদের বন্ধুর প্রতিম রাষ্ট্রদের আমাদের সমর্থনে আগে আসতে বলি। তবে আমরা বলে আপনাদের জন্য অপেক্ষায় থাকি নাই, আমরা কাম শুরু করে দিচ্ছি, আমরা এই কাম শেষ করব। আশা করি আমি কি বলতে চাইছি আপনারা বুঝছেন। শুধু ইন্ডিয়াই না, ইন্ডিয়ার মন যুগায় যারা চলে তাদেরও ভাত বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। সারা দুনিয়া দেখবে অবাক বিস্ময়ে আমরা জ্বলে পুড়িয়া মইরা সারখার হইয়া যাইতে পারি, কিন্তু আমরা মাথা নোয়াই না। আমাদের প্রত্যেকের বুকের ভেতরে সে আহত বাঘ গর্জন করতেছে। এই বাঘ গত 15 বছর ধইরা ক্রমাগত আহত হয়েছে, ক্রমাগত তার শরীর থেকে রক্ত ঝরছে। আমরা সবাই চিনে গেছি, আমরা জানি আমাদের কেউ বাঁচাইতে আসবে না। আমরা নিজেরা এবার বাঁচার চেষ্টা করি। 18 কোটি মানুষকে কেউ দাস বানায় রাখতে পারবে না। আমরা নিশ্চিন্ন হইয়া যাইতে পারি, কিন্তু আমাদের কেউ পরাজিত করতে পারবে না।